হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজকে আমরা প্রথম অধ্যায় ফসলের ডাক এটি নিয়ে আলোচনা করব। তো এই ক্লাসটি যদি তোমাদের উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। তো চলো এখন আমরা ক্লাসটি শুরু করি। ফসলের ডাক। ফসল কি আর ডাকতে পারে? সত্যিই খুব মজা হতো যদি ক্ষেতের ফসল, টবের ফুল গাছ বা নার্সারির উদ্ভিদ আমাদের ডেকে বলতো, তোমরা সবাই এসে দেখে যাও আমরা কেমন আছি, কিভাবে বড় হই, কিভাবে লড়াই করি, কিভাবে টিকে থাকি। যাই হোক, ফসল হয়তো আমাদের ডাকবে না, তাতে কি, আমরাই তাদের কাছে যাব, দেখব তাদের বেড়ে ওঠা, বিবর্তন আর অভিযোজন। ঠিক আছে। সেশন শুরুর আগে, বাংলাদেশ কৃষিভিত্তিক দেশ। প্রতি বেলায় আমরা যে ভাত খাই সেই ভাতের প্রতিটা দানায় মিশে আছে কোনো একজন কৃষকের পরিশ্রমের গল্প। তোমাদের কারো কারো হয়তো কৃষিকাজের অভিজ্ঞতা অর্জনের সৌভাগ্য হয়েছে, কিংবা কাছ থেকে এই পুরো প্রক্রিয়াটি দেখার সুযোগ হয়েছে। এই শিক্ষণ কার্যের অংশ হিসেবে আমরা সবাই এই অভিজ্ঞতার কাছাকাছি যাবার চেষ্টা করব। সেশন শুরুর আগেই তোমাদের কিছু কাজ করতে হবে। বাংলাদেশে সব এলাকায় তো সব ধরনের ফসল ফলে না। একই ফলের স্বাদ সব এলাকার মাটিতে একই রকম হয় না। তোমাদের মধ্যে যারা রাজশাহী বা চাঁপাইনবাবগঞ্জের, তারা নিশ্চয়ই মনে মনে নিজ এলাকার আমের স্বাদ নিয়ে গর্ব করো। তেমনি সব এলাকার আবহাওয়া ও মাটিরই কিছু বিশেষ গুণাগুণ থাকে, যে কারণে সেখানে কোনো নির্দিষ্ট উদ্ভিদ ভালো জন্মে। তোমাদের এখন কাজ হলো তোমাদের নিজ অঞ্চলে কোন ধরনের ফসল বা উদ্ভিদ ভালো হয় তা খুঁজে বের করা। ভাবছ কিভাবে জানা যাবে? সুযোগ থাকলে তোমরা সরাসরি কৃষিক্ষেত্রেই চলে যেতে পারো, তাহলে কৃষকদের কাছ থেকেই ভালোভাবে জানতে পারবে। এছাড়া তোমাদের মা বাবা, প্রতিবেশী কিংবা এলাকার পরিচিত যে কারো কাছ থেকেই তোমরা এই বিষয়ে সাহায্য নিতে পারো। গ্রামের শিক্ষার্থীদের জন্য বিষয়টা বেশি সহজ হবে। শহরের শিক্ষার্থীরা এমনকি নার্সারিতে কাজ করেন এমন কারো কাছ থেকেও এই তথ্য সংগ্রহ করতে পারো। পরের সেশন শুরু হবার আগে এই তথ্যগুলো জোগাড় করে রাখা চাই। ঠিক আছে। বলা হয়নি, পরের সেশনের আগে আরেকটা ছোট কাজ আছে। যেহেতু কৃষি নিয়ে আলোচনা, কাজেই এই বিষয়ে সবচেয়ে ভালো যারা জানেন তাদের কাছ থেকে বিষয়গুলো জেনে নেওয়া ভালো। সেজন্য তোমাদের পরবর্তী সেশনে অতিথি শিক্ষক হিসেবে আসবেন তোমাদের এলাকার কোনো কৃষক বা এই বিষয়ে অভিজ্ঞ কোনো ব্যক্তি। শহরাঞ্চলে যদি কোনো পরিচিত কৃষক না পাও, তাহলে কৃষি কর্মকর্তা, নার্সারিতে গাছের পরিচর্যাকারী বা এই বিষয়ে অভিজ্ঞ অন্যান্য পেশাজীবীদের কাউকে আমন্ত্রণ জানানো যেতে পারে। অতিথি শিক্ষক হিসেবে তোমাদের কারো অভিভাবক আসতে পারেন যদি তিনি কৃষির সাথে যুক্ত থাকেন। শিক্ষকের সাথে কথা বলে কাকে আমন্ত্রণ জানানো হবে তা ঠিক করো। শিক্ষক নিজেই প্রয়োজনীয় যোগাযোগ করতে তোমাদের সাহায্য করবেন। ঠিক আছে। তো তোমাদের জন্য এই প্রশ্নগুলো আমি রেডি করেছি। আমাদের দেশে কোন কোন মাটিতে ধান চাষের ফলন ভালো হয়? এঁটেল ও এঁটেল দোআঁশ মাটিতে। আলু চাষের জন্য কেমন প্রকৃতির মাটি দরকার? নরম ও ঝরঝরে প্রকৃতির মাটি আলু চাষের জন্য দরকারি। পাট চাষের জন্য উপযোগী মাটি কোনটি? দোআঁশ ও বেলে দোআঁশ মাটি। ঠিক আছে, এগুলো অবশ্যই তোমরা নোট করে নিতে পারো। প্রথম ও দ্বিতীয় সেশন। এই সেশনের শুরুতে তোমরা তোমাদের এলাকার কোন কোন ফসল বা উদ্ভিদ ভালো হয় এই সম্পর্কে যা যা তথ্য পেয়েছ তা ক্লাসের সবার সাথে আলোচনা করো। নতুন কোনো উদ্ভিদের নাম কি কেউ বলেছে যা সম্পর্কে তুমি আগে জানতে না? নিচে তোমার পাওয়া তথ্য এবং বন্ধুদের কাছ থেকে যা শুনলে তা টুকে রেখো। তো চলো আমরা এখন এর অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই। আমার পাওয়া তথ্য: দোআঁশ ও পলি দোআঁশ মাটি বিশিষ্ট আমাদের এলাকায় যেসব ফসল বা উদ্ভিদ ভালো জন্মায় তাদের নামের তালিকা নিচে দেওয়া হলো। যেমন রূপা আমন, রূপা আউশ, বুনো আমন, গম, আখ, পাট, পেঁয়াজ, রসুন, টমেটো, মূলা, ফুলকপি, বাঁধাকপি, ভুট্টা, ঢেঁড়স, করলা, মিষ্টি কুমড়া, কলা, লিচু, কাঁঠাল, জাম ইত্যাদি। ঠিক আছে, এগুলো নোট করে নিবা। বন্ধুদের কাছ থেকে নতুন যা জানলে: পাহাড়ি ও পাদভূমি এবং উপকূলীয় অঞ্চলে বসবাসরত আমাদের বন্ধুদের এলাকায় যেসব ফসল বা উদ্ভিদ ভালো জন্মায় তাদের নামের একটি তালিকা নিচে দেওয়া হলো। পাহাড়ি ও পাদভূমি অঞ্চল জন্মে বুনা আউশ, রূপা আউশ, রূপা আমন, আখ, সরিষা, মসুর, ছোলা, পাট এবং গম। উপকূলীয় অঞ্চলে জন্মে সরিষা, মুগ, মরিচ, পেঁয়াজ, রসুন, মূলা, বেগুন, শিম, টমেটো, ভুট্টা, চীনাবাদাম, তরমুজ, আনারস এবং বাঙ্গি। ঠিক আছে, এগুলো অবশ্যই তোমরা খাতায় নোট করে নিবা।
আলোচনার পর এবার তোমাদের অতিথি শিক্ষকের সাথে পরিচিত পর্ব। শিক্ষক তোমাদের ক্লাসের সবার সাথে তাকে পরিচয় করিয়ে দেবেন। আজকের সেশনে এই অতিথি শিক্ষকের কাছে বিভিন্ন প্রশ্ন করে তোমাদের কৌতূহল মেটাতে পারো। কি কি প্রশ্ন করা যেতে পারে তা আগে একটু ভেবে রাখতে পারো। প্রশ্নগুলো তোমরাই ঠিক করবে। কিছু নমুনা প্রশ্ন হতে পারে এমন, যে উদ্ভিদের তালিকা তোমরা পেয়েছ সেই উদ্ভিদগুলো কেন তোমার এলাকায় বেশি জন্মে, মাটির বা আবহাওয়ার কোন কোন বৈশিষ্ট্যের কারণে এই এলাকায় কিছু নির্দিষ্ট ফসল ভালো ফলন হয়, ঠিক আছে। তারপর কোন মৌসুমে কোন ফসল ভালো জন্মে, কিভাবে ভালো চারা বাছাই করতে হয়, কোন ফসলের পরিচর্যা কিভাবে করতে হয়। অতিথি শিক্ষকের সাথে আলোচনার ভিত্তিতে নিচের ছক পূরণ করো। তো চলো এখন আমরা এই ছকটা পূরণ করে ফেলি। এর অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই। যেসব ফসল বা উদ্ভিদ ফলন ভালো হয় তাদের নাম: তরমুজ, শসা, বাঙ্গি, চীনাবাদাম, মিষ্টি আলু ইত্যাদি, ঠিক আছে। এখানে টাইপিং মিস্টেকের জন্য আমি দুঃখিত। মাটি বা পরিবেশের কোন বৈশিষ্ট্যের জন্য ওই ফসল উদ্ভিদ বেশি জন্মে? তো পানির ধারণ ক্ষমতা কম এবং বালু পদার্থের উপস্থিতির কারণে এসব উদ্ভিদ বেশি জন্মে। ফসল চাষের উপযোগী পানি ধারণ ক্ষমতা ভালো এবং জলাবদ্ধতা সৃষ্টি না হওয়ায় এসব উদ্ভিদের ফলন বেশি হয়। তারপর দেখো কিভাবে বিভিন্ন ফসল উদ্ভিদের ভালো চারা বাছাই করা হয়। সুস্থ সবল ও রোগমুক্ত সতেজ চারা বীজতলা থেকে বাছাই করা হয়। কিভাবে এসব ফসল উদ্ভিদের পরিচর্যা করতে হয়। নিয়মিত সেচ দেওয়া, পর্যাপ্ত সূর্যালোকের ব্যবস্থা, আগাছা পরিষ্কার করা, পরিমাণ মতো সার প্রয়োগ করা, চারার গোড়ার মাটি আলগা করে দেওয়া, ঠিক আছে। অন্য কোনো মন্তব্য যদি থাকে, আবহাওয়া ও মাটির বৈশিষ্ট্য অনুযায়ী সঠিক ফসল নির্বাচন করে চারা বাছাই এবং পরিচর্যার মাধ্যমে অধিক হারে ফসল উৎপাদন করা সম্ভব। এগুলো অবশ্যই খাতায় নোট করে নিবা। এর বাইরেও অতিথি শিক্ষকের কাছ থেকে পাওয়া গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিচে নোট করে রাখতে পারো। চলো এর অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই। পোকামাকড়ের পাশাপাশি আগাছাও ফসলের শত্রু। পোকামাকড়ের সাথে সাথে আগাছাও ফসলের নষ্টের জন্য প্রায় 40% দায়ী। এজন্য ফসল বা উদ্ভিদের চাষের সময় নিয়মিত আগাছা পরিষ্কার করতে হবে। যদি আগাছা দমন না করা যায় তাহলে ফসল বা উদ্ভিদের ক্ষতির সম্ভাবনা অনেক বেশি থাকে। তৃতীয় ও চতুর্থ সেশন। আগের সেশনে তোমরা তো সরাসরি কৃষিকাজে কাজ করেন বা এই বিষয়ে সিদ্ধহস্ত মানুষের থেকে অনেক কিছু জানলে। কিভাবে ফসলের পরিচর্যা করতে হয়, ভালো চারা বাছাই করতে হয়, এসব বিষয়েও জানলে। তোমাদের কারো মনে কি প্রশ্ন এসেছে, এই যে বিভিন্ন জাতের ফসল আমরা ফলাই সেগুলো কোথা থেকে আসে? তো চলো আমরা এর অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই। এই যে বিভিন্ন জাতের ফসল আমরা ফলাই সেগুলো কোথা থেকে আসে? বিভিন্ন জাতের যেসব ফসল আমরা ফলাই সেগুলো নির্দিষ্ট সময়ে অভিযোজিত পরিবেশে উর্বর কৃষিজমি থেকে আসে। কোন প্রক্রিয়ায় একটি নতুন জাতের ফল বা ফসলের উদ্ভব হয়? ফসলের বিভিন্ন জাতের মধ্যে বিদ্যমান বৈশিষ্ট্যসমূহকে সংকরায়নের মাধ্যমে একটা নতুন জাতের ফল বা ফসলের উদ্ভব হয়। নিজেরা একটু চিন্তা করে দেখো তো তোমরা তো এর অ্যান্সারটা পেয়ে গেলা। তোমরা কি বিজ্ঞানী হরিপদ কাপালির নাম শুনেছ? হ্যাঁ, শুনেছি। না শুনে থাকলে তোমাদের ষষ্ঠ শ্রেণীর ছোট ভাই বোনদের কাছ থেকে তাদের বিজ্ঞান অনুসন্ধানী পাঠ্য বইটি চেয়ে আনতে পারো। প্রথম অধ্যায়ে তার আবিষ্কৃত ধানের জাত উদ্ভাবনের কথা বলা আছে। দলে বসে একসাথে ঘটনাটা পরে আলোচনা করো। আলোচনার পর নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো। হরিপদ কাপালি নতুন জাতের ধান কিভাবে খুঁজে পেলেন? যে প্রক্রিয়ায় তিনি নতুন ধানের জাত আবিষ্কার করলেন তার ধাপগুলো কি কি? তো চলো এর অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই। হরিপদ কাপালি তার ফসলি জমিতে লাগানো ইরি ধানের কিছু গাছ তুলনামূলকভাবে বড় এবং বেশি ফলন হওয়ার লক্ষ্য করলেন। তিনি এ ধানগুলো অন্য ধানের সাথে না মিশিয়ে আলাদাভাবে বীজ বপন করে উচ্চ ফলনশীল কিনা পরীক্ষা করলেন। পরীক্ষায় প্রাপ্ত ফলাফলে দেখা গেল ধানগুলো আকারে বেশ বড় এবং ফলন বেশি হয়। এ ফলাফলে তিনি একটি উচ্চ ফলনশীল ধানের জাতের ধারণা পেলেন। বৈজ্ঞানিক অনুসন্ধান প্রক্রিয়াটি অনুসন্ধানের মাধ্যমে হরিপদ কাপালি নতুন উচ্চ ফলনশীল ধানের জাত খুঁজে পেলেন। নতুন ধানের জাত আবিষ্কারে তার অনুসরণের ধাপগুলো হল: পর্যবেক্ষণ, প্রশ্নকরণ, সম্ভাব্য ব্যাখ্যা দাঁড় করানো, পরীক্ষণ, ফলাফল বিশ্লেষণ এবং সর্বশেষ সিদ্ধান্ত জানানো। ঠিক আছে, এগুলো অবশ্যই তোমরা খাতায় নোট করে নিবা।
আজকের ক্লাসটি এই পর্যন্তই। পরবর্তী ক্লাসটি আমরা এই জায়গা থেকে শুরু করব। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করবেন বলে ভেবে রেখেছেন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ এভরিওয়ান।